আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা ভালোবাসা গল্পের 28 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। স্নিগ্ধকে নিজের সামনের শাড়ির কুচিগুলো ধরে রাখতে দেখে ভ্রু গুটিয়ে তাকালো জোনাকি। সে বুঝলো না কুচিগুলো তার দিকে এগিয়ে দিচ্ছে কেন, তাই সে ফটফট করে প্রশ্ন করলো, কি হলো, আমাকে দিচ্ছেন যে? স্নিগ্ধ কিছু না বলে কুচিগুলো তার পেটে গুজে দিল। সাথে সাথে জোনাকি অমা বলে চিৎকার করে উঠলো। স্নিগ্ধ কোনো কথা না বলেই দাঁড়িয়ে রইলো। জোনাকি মুখে হাত দিয়ে স্নিগ্ধের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইলো, কিন্তু কিছু বলতে পারলো না। স্নিগ্ধ তাকে এই কুচি গুজার জন্য এগিয়ে দিচ্ছিল, আর সে কিনা স্নিগ্ধ আঁচলটাকে সামনে এনে সেটাকে ঠিক করতে লাগলো। এবার জোনাকির লজ্জার পরিমাণটা বেড়ে গেল। স্নিগ্ধ তার বুকের এত কাছে দাঁড়িয়ে, স্বাভাবিক লজ্জা তো লাগবেই। সে শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। স্নিগ্ধ খুব সুন্দর করে শাড়ির আঁচলটা তার কাঁধে সেট করে দিল পিন দিয়ে। এতে তার হাত বারবার গলায় অনেকবার জায়গায় স্নিগ্ধ খুব সুন্দর করে শাড়ির আঁচলটা কাঁধে সেট করে দিল পিন দিয়ে। এতে তার হাত বারবার গলায় বুকে অনেক জায়গায় স্পর্শ করছিল। জোনাকি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। একটু নড়চড় করলে যেন মহাবিপদ। শাড়ি পরানো হতে স্নিগ্ধ প্রশান্তির শ্বাস নিয়ে জোনাকির থেকে এক হাত দূরত্বে দাঁড়িয়ে উপর নিচ তাকে ভালোভাবে পরখ করে নিল। মেরুন রঙের শাড়িতে দারুণ লাগছে তাকে, ভেজা চুলে একবারে রূপবতী লাগছে। নিজ মনে কথাটা ভেবে জোনাকিকে টান দিয়ে গালে নিজের ঠোঁট স্পর্শ করে বলল, আমার ছোট্ট বউটা আসলেই বড় হয়ে গেছে। জোনাকি ডেব ডেব করে তাকালো স্নিগ্ধের দিকে। হুট করে হেসে দিল সে। তাকে হাসতে দেখে স্নিগ্ধ ভ্রু গুটিয়ে তাকিয়ে তার ভেজা চুলগুলো কানের কাছে গুজে দিতে দিতে বলল, হাসছো কেন? নিশ্চয়ই আমি কোনো ফানি কথা বলিনি। জোনাকি মুচকে এসে স্নিগ্ধের নাকটা টেনে দিয়ে বলল, আমার ছোট্ট জামাইটা আসলেই বড় হয়ে গেছে। রেহমান ভিলাতে মেহমানরা সবাই চলে এসেছে। জোনাকি স্নিগ্ধের সাথে মাত্রই ঘর থেকে বেরিয়ে আসলো। বসার ঘরে নতুন অনেক চেহারা দেখতে পেল সে। মনে মনে কিছুটা সংকোচ থাকলেও প্রকাশ করলো না। স্নিগ্ধের গায়ে হালকা আকাশি রঙের একটা শার্ট। আগে পিছিয়ে হেঁটে দুজন বসার ঘরে উপস্থিত হতে সকালে একসাথে তাদের দিকে তাকালো। এক প্রকার নিস্তব্ধতার মাঝে রয়ে গেল কয়েকটা সেকেন্ড। নীরবতা কাটিয়ে জোনাকি মাথার ঘুমটাটা আরেকটু টেনে দিয়ে মাথা নিচু করেই বলল, আসসালামু আলাইকুম। সবাই এক এক করে তার সালামের উত্তর দিল। মোনা অর্থাৎ স্নিগ্ধের ফুফু বসা থেকে উঠে দাঁড়িয়ে তাদের সামনে আসলেন। জোনাকিকে মাথা চেপে পা পর্যন্ত পরখ করে নিলেন। স্নিগ্ধের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, কেমন আছিস? স্নিগ্ধ ফুফুর কাছে এগিয়ে এসে স্বাভাবিকভাবে বলল, ভালো আছি। স্নিগ্ধের ফুফু বলল, আমরা সবাই ভেবেছিলাম তুই কানাডা থেকে মাত্র আসলি, কিছুদিন পর তোকে দেখতে আসবো, কিন্তু তুই তো একেবারে তোর বউ দেখার দাওয়াত দিয়ে দিলি। স্নিগ্ধ বলল, একা দেখতে আর ভালো লাগে না, তাই বউ নিয়ে এসেছি, এখন দুজনকে একসাথে দেখো। বলতে বলতে সে আর তার চাচু মেহতাব আর ফুফা হাবিবের দিকে এগিয়ে গেল। তার সাথে কুশল বিনিময় করলো। মোনা জোনাকিকে ধরে সেখানে থাকা একটা সিঙ্গেল সোফায় বসিয়ে দিলেন। স্নিগ্ধের চাচি শিউলি নিজের জায়গায় বসে থেকে জোনাকিকে পরখ করে তাকে স্বাভাবিক কিছু কথা বলল। জোনাকিও ঠিকঠাক স্পষ্টভাবে তাদের প্রশ্নের উত্তর দিতে লাগলো। সেখানে মেহতাব, শিউলি, মোনা ও তার স্বামী হাবিব সহ জামানোর লিপিও ছিল। তখন অনেক জোরে বাইকের হর্ন শুনে সবাই ভ্রুগুটিয়ে সদর দরজার দিকে তাকায়। জামান তো বলেই উঠে, এতবার হর্ন কে বাজাচ্ছে? কানের সামনে বাজাচ্ছে মনে হচ্ছে। লিপি রহমান বলল, হ্যাঁ দাঁড়াও আমি দেখছি। বলে লিপি সোফা সেরে উঠে দাঁড়াতে সদর দরজা দিয়ে প্রবেশ করলো একটা হোয়াইট জিন্স আর শুভ্র রঙের টি শার্ট, আর তার উপরে আরেকটা শার্ট পরিহিত ছেলে। সাদা শুজ পরেছে, চোখে কালো চশমা, চুলগুলো এলোমেলো, তবে মন্দ লাগছে না। একেবারে হেঁটে হেঁটে সে এসে দাঁড়ালো লিপি রহমানের সামনে। তার পা ধরে সালাম করে তাকে জড়িয়ে ধরলো আর বলল, মামুনি কেমন আছো? জোহানের আহ্লাদ সুরের কণ্ঠ শুনে লিপি রহমান হেসে বললেন, বদমাস ছেলে, ভালো আছি আমি। তোর কোনো খোঁজখবর নাই কেন? হ্যাঁ, আর তুই বাইকের হর্ন বাজাচ্ছিলি তাই না? জোহান তাকে ছেড়ে দিয়ে দুষ্টু হাসি দিয়ে জিভ কেটে বলল, সরি। এগিয়ে গেল বাকিদের দিকে, তাদের সাথে কুশলাদি বিনিময় করলো। শেষে স্নিগ্ধকে দেখে তার দিকে বাঁকা চোখে তাকাই, হালকা কাশির ভান ধরে বলে, কেমন আছেন ভাইয়া? স্নিগ্ধ সোফাতেই বসেছিল তখন। জোহানের কথায় পায়ের উপর পা তুলে আরামসে ভর দিয়ে বসলো। তারপর ভাবলেশীন কণ্ঠে বলল, আমাকে কি দেখে খারাপ আছি বলে মনে হচ্ছে? জোহান এগিয়ে আসে স্নিগ্ধের দিকে, মেকি হাসি দিয়ে বলে, ইয়েস ইয়েস, ভালো তো থাকবেনই আপনি, খারাপ তো সব আমার ভাগ্যে এসে জুটেছে। শেষের কথাটা মিনমিন করে বলল সে। তারপর সোফায় স্নিগ্ধের পাশে খালি জায়গায় ধূপ করে বসে পড়লো। স্নিগ্ধকে আবারও কিছু একটা বলতে যাবে, তখন ওই নজর পড়ে স্নিগ্ধের পাশে চুপটি করে বসে থাকে একজন সুন্দর মেরুন রঙের শাড়ি পরা রমণীর দিকে। সে যেভাবে সোফায় বসেছিল ঠিক সেভাবেই উঠে দাঁড়ায়, আর বুকের বাম পাশে হাত দিয়ে সবার উদ্দেশ্যে বলে, ও মাই গড, হু ইজ দিস বিউটিফুল গার্ল? সবাই তার প্রশ্নে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। এভাবে না বলে স্বাভাবিকভাবে বললেই পারতো, হাজার হোক ভাইয়ের বউ হয়। সবাই নিজ নিজ অবাক হওয়াটা প্রকাশ করলো না। মোনা নড়ে চড়ে বসে জোহানের উদ্দেশ্যে বলল, ও স্নিগ্ধের বউ সম্পর্কে তোমার ভাবি হয়? জোহান অবাক হয়ে যখন হোয়াট শব্দটা উচ্চারণ করতে যাবে, ঠিক তখনই তার পেছন থেকে কোনো কিছু পড়ে গিয়ে ঝংকারের আওয়াজ উৎপন্ন হলো। জোহান সহ বাকি সবাই আতঙ্ক নিয়ে তাকায় সেদিকে। আলো দাঁড়িয়ে সেখানে, আর তার পায়ের সামনে পড়ে আছে স্ট্রে সহ কাচের কাপের টুকরোগুলো। শিউলি দৌড়ে মেয়ের কাছে যান আর তাকে কাচের জায়গা থেকে সরিয়ে এনে পাশে নিয়ে যান। সবাই সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। আলোকে দেখে মনে হচ্ছিল সে কোনো কারণে অনেক শক্ট হয়ে আছে। সে পুরোপুরি প্রতিক্রিয়াশীল হয়ে দাঁড়িয়ে আছে। লিপি রহমান তাকে টেনে টেনে সোফায় বসায়। রহিমা খালা দ্রুত এসে কাজগুলো পরিষ্কার করে ফেলেন। রিয়া আওয়াজ শুনে পাকের ঘর থেকে বেরিয়ে আসে। সে আর আলো মিলে এতক্ষণ চা বানালো। আলো চাগুলো ঢেলে আনছিল আর সে নাস্তা নিয়ে আসছিল, কিন্তু এভাবে পড়ে যাওয়াটা বোধগম্য হলো না তার। শিউলি ব্যতিগ্রস্ত হয়ে বলল, কোথাও ব্যথা পাসনি তো আলো? আলো কয়েকবার চোখের পলক ফেলে মায়ের দিকে তাকাই আর শান্ত কণ্ঠে বলে, হ্যাঁ মা, ঠিক আছে আমি। তোমরা কেন এমন ব্যতিগ্রস্ত হয়ে আছো আমি তো বুঝতেই পারছি না। শরত সবাই আমাকে ঘিরে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছুই হয়নি আমার। বলে সে সবার মাঝ থেকে উঠে দাঁড়ালো। সবার মাথা থেকে যেন একটা পাহাড় সমান বোঝা নামলো। আলোর কিছুই হয়নি, ভালো আছে সে। স্নিগ্ধ আলোকে উদ্দেশ্য করে বলল, দেখে শুনে চলবি তো নাকি? এখন যদি কিছু হয়ে যেত? আলো তখনও স্নিগ্ধের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, কিছু হলেও বাকি, যা হবার আমার হতো, তোমার তো আর কষ্ট হতো না।
স্নিগ্ধ ভ্রুকুচকে নিল আলোর কথাই, তবে কিছুই বলল না। ব্যাপারটা এড়িয়ে গেল না জোনাকির চোখ থেকে। আলো সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই বসো, আমি আবার চা বানিয়ে নিয়ে আসছি। লিপি সঙ্গে সঙ্গে বলল, না আলো তুমি বসো, আমি যাচ্ছি, তোমাকে আর যেন পাকের ঘরে যেতে না দেখি আমি। আলো একটা লম্বা শ্বাস নিয়ে বলল, ছেলের বউকে পেয়ে আমাকে পর করে দিচ্ছ তাই না? রিয়া বলল, কেন, তোর জায়গা আর জোনাকির জায়গা কি একই নাকি যে ওকে পেয়ে তোকে ভুলে যাব? রিয়া নাস্তা খেতে খেতে আলোর দিকে তাকিয়ে কতটুকু বলল। আলো ধরা পড়ে যাওয়ার চোরের মতো এলোমেলো দৃষ্টি ফেলে মেকি হেসে কিছু বলতে যাবে, তার আগে জোহান মাঝখান দিয়ে তার লম্বা পাটা ঢুকিয়ে দিয়ে বলল, আলোর সাথে তুই বিউটিফুল ভাবির তুলনায় করতে পারিস না? আলো তো একটা চাঁদ, যার নিজস্ব কোনো আলো নেই, সেই পাশাপাশি তার মুখে কত ডার্ক স্পট আছে। ও মাই গড, ভাবতে আমার বমি পাই। আলো দাঁত কিরমির করে জোহানের পিঠে একটা কিল বসিয়ে দিয়ে বলল, তুমি তো একটা পাগল ছাগল, মাথার সব তার ছিঁড়া তোমার, ফাজিল একটা। বলে জোনাকির দিকে একবার তাকিয়ে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। জোহান হাসতে থাকে। স্নিগ্ধ ফোনে কথা বলতে গিয়েছিল একপাশে, কথা বলা শেষ করে এগিয়ে আসে তার দিকে। জোনাকির দিকে একবার তাকিয়ে জোহানের দিকে তাকায়, তারপর বলল, চল জোহান। জোহান তার হাসি থামিয়ে স্নিগ্ধের দিকে তাকায়, তার হাসিটা গায়েব হয়ে যায়। সে মলিন মুখে বলে, কেন ব্রো, আপনি আমাকে কোথায় নিয়ে যেতে যাচ্ছেন? স্নিগ্ধ বলল, জোহান টক টু মি পারফেক্টলি। স্নিগ্ধের গম্ভীর আওয়াজ শুনে জোহান ঢুক গিলে বলল, ইয়েস স্যার, বুঝেছি, জানি কোথায় যাবে, চলো ভাই। বলে স্নিগ্ধের সাথে বেরিয়ে গেল বাড়ি থেকে। জোনাকি রিয়া বসার ঘরে ছিল, বাকিরা বাড়ির পেছনে আড্ডা দিতে চলে গেছে। জোনাকি পাকের ঘরের দিকে যেতে রিয়া তাকে থামিয়ে দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? জোনাকি বলল, চা বানাতে যাচ্ছি। চা তো সবটাই পড়ে গেল, কারোরই খাওয়া হয়নি। রিয়া বলল, ও আচ্ছা চল, আমিও যাই। তারা পাকের ঘরে চলে যায়, একসাথে সবার জন্য চা বানিয়ে ট্রেতে সাজিয়ে বাড়ির পেছন দিক দিয়ে যায়। সেখানে বসার জায়গাগুলো তো সবাই মিলে কথাবার্তা বলছিল, তবে সবার মাঝে সকালের অচেনা সেই ছেলেও ছিল। ট্রেটা সেখানে একটা টুলে রেখে জোনাকি আর রিয়া চায়ের কাপগুলো সবাইকে এগিয়ে দিতে লাগলো। জোনাকি সেই ছেলেটাকে চায়ের কাপ দিতে গেলে তখন তার ছেলেটাকে সরাসরি দেখার সুযোগ হয়। ছেলেটাকে তার চেনা চেনা মনে হচ্ছিল, কারণ সে ছেলেটাকে চেনে, খুব ভালোভাবে না হলেও সে চেনে তাকে। ছেলেটার নাম তিয়াস, স্নিগ্ধের চাচার ছেলে আর আলোর বড় ভাই। তিয়াসকে জোনাকি দেখেছিল 7 বছর আগে, স্নিগ্ধদের বাসায় দেখেছিল। তাদের মধ্যে প্রথম দেখায় কথা না হলেও বেশ কয়েকবার চকাচকি হয়েছিল, এভাবে প্রায়ই দেখা হতো তার সাথে। কিন্তু হঠাৎ তিয়াস জোনাকিকে প্রপোজ করে বসে। জোনাকি তো ভয় শেষ, কারণ তার ভাই যদি জানতে পারে এই ব্যাপারে তাহলে তো স্নিগ্ধের বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে। এরপর তার লুকিয়ে লুকিয়ে স্নিগ্ধকে দেখার সুযোগটাও যাবে। সেদিন স্নিগ্ধের বাসায় বারান্দায় দাঁড়িয়ে এসে মিনমিন করে খুব দ্রুত তিয়াসের উদ্দেশ্যে বলেছিল, মাফ করবেন বড় ভাইয়া, আপনাকে বড় ভাইয়া ডেকেছি মানে আপনাকে কখনো আমি অন্য চোখে দেখতে পারবো না, কারণ ভাইয়া সাইয়া হতে পারলেও বড় ভাইয়া হতে পারে না। বলে এক দূরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে। এরপর বেশ কয়েকবার দেখা হলো জোনাকি সম্পূর্ণ এড়িয়ে গিয়েছে তাকে, আর তিয়াসও কখনো নিজ থেকে তার সাথে কথা বলতে আসেনি, তাই ব্যাপারটা সেভাবেই ধামাচাপা পড়ে যায়। কিন্তু আজ এভাবে তিয়াসকে দেখে সবটা যেন চোখের পর্দায় ভেসে উঠলো। জোনাকি চায়ের কাপটা দিতেই সেদিক থেকে চলে আসলো। রিয়া সহ সব বাড়ির ভেতর চলে আসলো। দুপুরের খাওয়ার আয়োজন করতে লাগলো তারা রহিমা খালাকে নিয়ে। এর মধ্যে আলোকেও আর নিচে আসতে দেখেনি জোনাকি। সবকিছু টেবিলে পরিবেশন করে জোনাকি নিজের ঘরে চলে গেল। বিছানার পাশে থাকা ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা বের করলো। এটা দেখে রাতের কথা মনে পড়ে গেল, ঠোঁট চেপে হাসলো সে। রিয়ার থেকে জেনে নিয়েছিল আলো কোন ঘরটায় থাকছে, সে ঘরটায় গেল। দরজায় ঠক ঠক আওয়াজ করলো। ভেতর থেকে কিছুক্ষণ পর আলো বলল, আসো। জোনাকি ধীরে ধীরে দরজা খুলে ভিতরে গেল। আলো টেবিলের উপর মাথা দিয়ে চেয়ারে বসেছিল, জোনাকিকে তখনও লক্ষ্য করেনি। আলো বলল, কি হয়েছে? জোনাকি হালকা কাশি দিয়ে আলোর পাশে চেয়ারটাই বসলো। খুব নরম সুরে বলল, ব্যথা পেয়েছো অথচ প্রকাশ করছো না? আলো চোখেতে তাকালো, যেন তার চুরি চোখে ধরা পড়ে গেছে। জোনাকি হাসলো আর বলল, তখন ব্যথা পেয়েছিলে তাই না? পাটা এগিয়ে দাও তো। আলো ভ্রু গুটিয়ে নিল। নিজের পাটা উল্টে পাল্টে দেখতে দেখতে চোখ পড়লো একটা কাটা অংশে। কই, সে তো ব্যথা পায়নি, এটা আবার কখন হলো? জোনাকি নিজেই তার পাটা ধরে নিজের কাছে নিয়ে আসলো। আলো সরাতে গেলে জোনাকি সরাতে দেয় না, তারপর বলল, একটু মলম আর ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি, না হয় ইনফেকশন হবে বুঝলে। আলো কিছু বলল না। জোনাকি নিজ মনে ব্যান্ডেজ লাগিয়ে দিল। আলো এক ধ্যানে জোনাকিকে পরখ করে নিল। সে আর জোনাকি যদি পাশাপাশি দাঁড়ায় তাহলে যে কেউ বলবে তাদের মধ্যে সেই হচ্ছে সুন্দরী। জোনাকি দেখতে খারাপ না, তবে তার গায়ের রংটা চাপা, আহামরি কোনো সৌন্দর্য নেই জোনাকির মাঝে। স্নিগ্ধ কি এই মেয়েকেই ভালোবেসেছে তাকে না বেশে? তারপর বলল, তোমাদের কি লাভ ম্যারেজ? জোনাকি ব্যান্ডেজ করা শেষ করে আলোর প্রশ্ন শুনে তার দিকে তাকালো। খুব স্বাভাবিকভাবে প্রশান্তি নিয়ে বলল, ভালোবাসা দুই পক্ষের ছিল, তবে কোনো প্রেম ছিল না আমাদের মাঝে। বিয়েটাকে ঠিক লাভ ম্যারেজ বলবো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ বলবো বুঝতে পারছি না। আলোর বুকের ভেতর ছুরির আঘাত হলো ভালোবাসা দুই পক্ষের। আলোর বুকের ভেতর ছুরির আঘাত হলো ভালোবাসা দুই পক্ষের ছিল কথাটা শুনে চেয়ারের হাতলটা চেপে ধরে একটা ঢুক গিলে বলল, স্নিগ্ধ ভাইয়া তোমাকে ভালোবাসে? জোনাকির কাছে অদ্ভুত লাগলো প্রশ্ন আর প্রশ্ন কথার ধরন, তবে সে সেটা প্রকাশ না করে মনে মনে ভাবতে লাগলো, স্নিগ্ধ কি তাকে ভালোবাসে? ভালোবাসা কি মুখে বললেই হয় নাকি অন্তর দিয়ে হয়? তারপর বলল, উনি আমাকে ভালোবাসে, তবে কখনো সেটা তার মুখে শোনার সৌভাগ্য হয়নি আমার। আলো ভ্রু গুটিয়ে বলল, কেন? জোনাকি বলল, কারণ আমি তার ভালোবাসার ধরন দেখে বুঝেছি সে আমাকে ভালোবাসে। আমি তার না বলা কথার মাঝে ভালোবাসা খুঁজে পেয়েছি, তাই তার মুখ থেকে শোনার প্রয়োজন হয়নি। আর এদিকে রেহমান পরিবারের সকলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিজ নিজ ঘরে বিশ্রাম নিতে চলে গেছে। জোনাকি রহিমা খালাকে নিয়ে টেবিলে সবকিছু গুছগাছ করে রেখে নিজেরাও ঘরে চলে গেছে। জোনাকি ঘরে এসে দেখে স্নিগ্ধ বিছানার উপর বসে মনোযোগ দিয়ে কিছু একটা করছে। জোনাকি নিজের শাড়ির কুচুগুলো উঁচু করে ধরে পা টিপে টিপে স্নিগ্ধের দিকে এগিয়ে গেল। ভাবলো স্নিগ্ধ তাকাবে তার দিকে, কিন্তু এই বেটা মনোযোগ দিয়েছে অন্য কোনো কাজে। জোনাকি এবার ধূপধাপ পা ফেলে বিছানায় ধপ করে বসে পড়লো। স্নিগ্ধ এবার মাথা তুলে তাকালো, জোনাকিকে পুরোটা পর্যবেক্ষণ করলো। ভ্রু গুটিয়ে জোনাকিকে উদ্দেশ্য করে বলল, আমি তো ভেবেছিলাম ভূমিকম্প এসেছে বুঝি।
কিন্তু এই তো দেখি আমার বউ নামক ভূমিকম্প। জোনাকি বিরক্তি নিয়ে তাকালো স্নিগ্ধের দিকে। সে কিছু বলে না, কিছু একটা নিয়ে ভাবে সে। তারপর স্নিগ্ধের মনোযোগ করার জন্য স্নিগ্ধের কিছুটা পাশে গিয়ে বসে। স্নিগ্ধ জোনাকির দিকে তাকিয়ে আবারও কাজে মন দেয়। জোনাকি বলল, কি করছেন আপনি? স্নিগ্ধ বলল, কাজ করছি, প্রজেক্ট লঞ্চের টাইম হয়ে এসেছে, এখন তো পরিশ্রম করতেই হবে। জোনাকি শুনলো স্নিগ্ধের কথাটা। সে শুনেছে স্নিগ্ধের প্রজেক্টের কথা। স্নিগ্ধের স্বপ্ন সম্পর্কে তার ধারণা অনেক আগে থেকেই ছিল, আর সে খুশি যে স্নিগ্ধ তার স্বপ্নকে বাস্তবায়নে এগিয়ে যেতে পারছে। হুট করে তার মনে একটা প্রশ্ন উদয় হয়। সাথে সাথে স্নিগ্ধের দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আপনার প্রজেক্টটা কি কানাডায় লঞ্চ হবে? স্নিগ্ধ ল্যাপটপটাকে বন্ধ করতে করতে বলল, হ্যাঁ সেখানেই হবে। জোনাকি চট করে বলে ওঠে, আপনাকে কানাডায় ফিরতে হবে আবার? বলে সে জিভ কাটলো। সরাসরি জিজ্ঞেস করা উচিত হয়নি তার। সেও না, এখন স্নিগ্ধ কি ভাববে? স্নিগ্ধ হাসলো জোনাকির হাতটা আলতো করে ধরে। সে সেটা নিজের কাছে নিয়ে এসে বলল, হ্যাঁ কিছুদিনের মধ্যে ব্যাক করতে হবে। প্রজেক্ট যত তাড়াতাড়ি লঞ্চ করা হবে ততটাই ভালো হবে আমার জন্য, বুঝলে? জোনাকি কি বলবে বুঝে উঠতে পারলো না। স্নিগ্ধ যেন কিছু খুঁজেও পেল না জোনাকির নিস্তব্ধতার মাঝে। সে জোনাকির হাতটাকে নিজের বুকের বাম পাশে চেপে ধরে বলল, বাবুর মা, বিয়ের পর তো একদিন পার হলো, আর এখনই দেখি তোমার ভালোবাসা উতলে পড়ছে। জোনাকি বিরক্ত হলো স্নিগ্ধের কথায়। মানুষটাকে নিয়ে মজা না করলে মনে হয় শান্তি পাই না। সে চট করে স্নিগ্ধের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল আর বলল, আমার বয়ে গেছে ভালোবাসতে, বলে মুখ বাঁকালো সে। স্নিগ্ধ হাসলো জোনাকির কথায়। জোনাকির হাতটা আবারও ধরলো সে। জোনাকি সারাতে চাইলেও পারেনি। জোনাকি মেকি রাগ দেখিয়ে বলল, এখন আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন। স্নিগ্ধ বলল, ছাড়ার জন্য তো ধরিনি। জোনাকি কি বলবে বুঝে উঠতে পারলো না, তাই চুপ রইল। স্নিগ্ধ তাকে নিজের কাছে টেনে নিল আর বলল, চিন্তা করো না, কানাডায় কাজ শেষ করে এখানে এসে একেবারে তোমায় সহ নিয়ে চলে যাব। জোনাকি অবাক চোখে তাকাই। তাকে সহ নিয়ে যাবে মানে? তারপর বলল, আমাকে কেন নিয়ে যাবেন? স্নিগ্ধ বলল, তোমাকে ছাড়া তো সেখানে থাকতে পারবো না আমি, তার জন্য। জোনাকি বলল, আপনি আজ তো একটা লুচু বেডা। স্নিগ্ধ বলল, আমি তোমাকে নিয়ে যাওয়ার কথা বলেছি, অন্য কিছু বলিনি যে তুমি আমাকে লুচু অপবাদ দিয়ে দিলে। জোনাকি নিজেও ভাবলো তার কথায় আগামাথা তো ছিলই না, তার উপর স্নিগ্ধকে একটা অপবাদ দিয়ে দিল। জোনাকি নিজেও ভাবলো তার কথার আগামাথা তো ছিলই না, তার উপর স্নিগ্ধকে একটা অপবাদ দিয়ে দিল। তবে নিজেকে পিছিয়ে নিয়ে গেল না, নিজের মধ্যে আত্মবিশ্বাস রেখে বলল, আপনি লুচু তাই বলেছি লুচু। স্নিগ্ধ বলল, আর তুমি আমার লুচি, বলে জোনাকির টুসটুসে গালটা টেনে দিল। আর জোনাকির গালে হাত দিয়ে ঠোঁট উল্টে তাকাতে স্নিগ্ধ টুস করে আবার তার সেই গালের নিজের ঠোঁট স্পর্শ করলো। জোনাকি আবার চোখ জোড়া বড় বড় করে তাকায়। এবার স্নিগ্ধ অন্য গালেও একইভাবে টুস করে ঠোঁট স্পর্শ করে। জোনাকি নিজের দুই গালে হাত দিয়ে স্নিগ্ধের দিকে তাকায়। স্নিগ্ধ তাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে, নিজের বুকের সাথে জড়িয়ে নেয় জোনাকিকে। জোনাকি শান্তি অনুভব করে, তাই শান্তভাবে খুনসুটি মেরে সেভাবে শুয়ে থাকে। কিছুক্ষণ বাদে জোনাকি সেভাবে থেকেই বলল, ওই যে আলো আছে না? তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন, তো সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।